ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে 25 পৃষ্ঠা থেকে সমাধান করব। তো 25 পৃষ্ঠার এই শূন্যস্থান, ডান বাম মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, তারপরে এই যে টিক চিহ্ন, তারপরে সৃজনশীল প্রশ্ন যা আছে, ঠিক আছে, আমরা এগুলো সমাধান করবো। দেখো সৃজনশীল প্রশ্ন আছে 1 নাম্বার এবং তারপরে আছে সৃজনশীল প্রশ্ন এই যে 2 নাম্বার, ঠিক আছে। তারপর আছে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় আমরা আমাদের সমাধান করা আছে, ভিডিওটি দেখে নিও। তো চলো আমরা 25 পৃষ্ঠা থেকে ভিডিওটি শুরু করি। দেখো এখানে 25 পৃষ্ঠায় কি বলা আছে, শূন্যস্থানে বলা আছে 1, 2, 3 নাম্বার পর্যন্ত। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। কৃষি যন্ত্রপাতি ড্যাশ প্রকার, পাওয়ার টিলার দ্বারা ড্যাশ ও ড্যাশ জমি চাষ করা যায়, পলো ড্যাশ ধরনের একটি প্রাচীন প্রযুক্তি। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই দেখো আমাদের 1 নাম্বার টিক চিহ্ন শূন্যস্থান, এই যে। তো এখানে আছে কৃষি যন্ত্রপাতি বিভিন্ন প্রকার, এই উত্তর। 2 নম্বরে পাওয়ার টিলার দ্বারা গভীর ও অগভীর জমি চাষ করা যায়। তারপর 3 নম্বর উত্তর হবে পোলো মাছ ধরার একটি প্রাচীন পদ্ধতি। তো এগুলো ছিল উত্তর, ঠিক আছে। তো এখন আমরা নেক্সটে চলে যাই। তো দেখো আমাদের কিন্তু এগুলা কমপ্লিট হয়ে গেছে, শূন্যস্থান, ঠিক আছে। শূন্যস্থান 3টি কমপ্লিট। এখন আমরা ডান বাম মিলকরণ করবো। এখানে আছে লাঙল, আগাছা, প্যাডেল, থ্রেসার, মাছ, মাটির হাঁড়ি। তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নেই। তো এই দেখো 1 নম্বর আছে লাঙল মানে জমি চাষ, আগাছা মানে নিড়ানি, প্যাডেল থ্রোসার মানে মাড়াই যন্ত্র, মাছ মানে জাল, মাটির হাঁড়ি মানে ডিম সংরক্ষণ। তো এই ছিল ডান বাম মিলকরণ। এখন আমরা নেক্সটে চলে যাব। তো দেখো আমাদের কিন্তু এই ডান বাম মিলকরণ কমপ্লিট, ঠিক আছে। এখন দেখো এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 থেকে 3টি। 1 আছে কৃষি প্রযুক্তি কাকে বলে, তারপরে 2 আছে কৃষি যন্ত্রপাতির নাম লেখো, 3 আছে লাঙল ব্যবহারের সুবিধা লেখো। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। এই হচ্ছে 1 নম্বর কৃষি প্রযুক্তি কাকে বলে। উত্তর, কৃষি প্রযুক্তি বলতে কৃষিকাজকে সহজ ও দ্রুত এবং উৎপাদনশীল করার জন্য ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি, পদ্ধতি এবং কৌশলকে বোঝায়। এর মধ্যে উন্নত বীজ, সার, কীটনাশক, সেচ ব্যবস্থা, আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, হারভেস্টার এবং নতুন চাষাবাদ পদ্ধতি অন্তর্ভুক্ত। তো 1 নম্বর কমপ্লিট। এখন দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে। 5টি কৃষি যন্ত্রপাতির নাম লেখো। 1 লাঙল, 2 ট্রাক্টর। তোমরা ইংলিশগুলো দিও না, আমি যেগুলো বাংলায় দিচ্ছি এগুলো দিবা। এই ইংলিশে বাংলারই ইংলিশে নাম এনারা সাথে যুক্ত করে দিয়েছে, তোমরা চাইলে ইংলিশগুলো দিতেও পারো, নাও পারো। 3 পাওয়ার টিলার, 4 হারভেস্টার, 5 সেচ পাম্প। এখন 3 নম্বর প্রশ্নে দেখো বলেছে লাঙল ব্যবহারের সুবিধা লেখো। তো লাঙল ব্যবহারের সুবিধা কি। উত্তর, মাটি আগাছা করে চাষের উপযোগী করে তোলে, মাটির উর্বরতা বৃদ্ধি করে, আগাছা দমন করে সাহায্য করে, বীজ বপনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। তো বর্ণনামূলক প্রশ্নগুলো এখন আমরা হোম পেজ থেকে দেখবো, তারপরে উত্তর দেখবো। তো আমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। এখন দেখো বর্ণনামূলক প্রশ্ন আছে 3টি। এখানে কি বলেছে। 1 বলেছে জমি চাষের জন্য লাঙলের যে ধারাবাহিক পরিবর্তন এসেছে তা বর্ণনা করো। তারপরে 2 বলেছে খাঁচায় মাছ চাষ একটি কৃষি প্রযুক্তি, ব্যাখ্যা করো। তারপরে 3 বলেছে কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো। তো চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। এই ছিল প্রশ্ন, জমি চাষের জন্য লাঙলের যে ধারাবাহিক পরিবর্তন এসেছে তা বর্ণনা করো। আর উত্তরে যেখান থেকে প্রাচীনকালে লাঙল ছিল একটি কঠোর তৈরি এবং পশু দ্বারা টানা হতো। সময়ের সাথে সাথে লাঙলের নকশায় পরিবর্তন আসে এবং লোহার লাঙল ব্যবহৃত হতে শুরু করে, যা মাটি চাষে আরও কার্যকর ছিল। আধুনিক যুগে ট্রাক্টর চালিত লাঙল এবং পাওয়ার টিলারের ব্যবহার প্রচলিত রয়েছে, যা এরকম সময় অধিক জমি চাষ করতে সক্ষম এবং সময়ের প্রয়োজনীয়তা কমায়। এখন 2 নম্বর প্রশ্ন দেখো বলেছে খাঁচায় মাছ চাষ একটি কৃষি প্রযুক্তির কথা ব্যাখ্যা করো। উত্তর, খাঁচায় মাছ চাষ একটি আধুনিক কৃষি প্রযুক্তি, কারণ এটি সীমিত স্থানে অধিক মাছ উৎপাদন সম্ভব করে তোলে। এই পদ্ধতিতে পুকুর বা জলাশয়ের পরিবর্তন নির্দিষ্ট আকারে খাঁচায় মাছ পালন করা হয়, যা নিয়ন্ত্রিত পরিবেশে মাছের বৃদ্ধি ও স্বাস্থ্য নিশ্চিত করে। এটি বৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য সরবরাহ, রোগ নিয়ন্ত্রণ এবং উন্নত জাতের মাছ চাষের সুযোগ দেয়, যা প্রচলিত পদ্ধতির চেয়ে বেশি উৎপাদনশীল এবং লাভজনক। তো এই ছিল 2 নম্বর প্রশ্নের উত্তর। এখন 3 নম্বর উত্তর দেখব। কাঁচা ঘাস সংরক্ষণের পদ্ধতি বর্ণনা করো। উত্তর, এই যে উত্তর এখান থেকে কাঁচা ঘাস সংরক্ষণের একটি প্রধান পদ্ধতি হলো
সাইলেজ তৈরি। এই পদ্ধতিতে তাজা ঘাস কেটে ছোট ছোট টুকরা করে বায়ুশূন্য অবস্থায় সংরক্ষণ করা হয়। সাধারণত সাইলোতে বা প্লাস্টিকের আবরণে মুড়িয়ে ঘাসের মধ্যে থাকা শর্করা ব্যাকটেরিয়ার ক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়, যা ঘাসকে পচনের হাত থেকে রক্ষা করে এবং পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখে। এটি শীতকালে বা যখন তাজা ঘাসের অভাব থাকে তখন পশুর খাদ্যের উৎস হিসেবে ব্যবহৃত হয়। তো এই ছিল 3 নম্বরের সমাধান। তো দেখো আমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্ন কমপ্লিট। এখন আমরা নেক্সটে চলে যাব টিক চিহ্নে। ঠিক আছে, তো টিক চিহ্ন আছে কয়টি? বহু নির্বাচনী আছে হচ্ছে আমাদের দেখো 5টি। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। দেখো এখানে এই যে 1 নম্বরে দেখো কি বলেছে। 1 নম্বর টিক চিহ্নে বলেছে কোনটি ফসল মাড়াই যন্ত্র? তার সঠিক উত্তর কি হবে? খ নাম্বার প্যাডেল থ্রেসার। এবং 2 নম্বরে দেখো বলেছে বীজে ভালো, এই যে বীজে ভালো ভালো বীজে গজানো হার কমপক্ষে শতকরা কত ভাগ? কি হবে? ঘ 80 ভাগ। এই যে ঘ 80 ভাগ। ঠিক আছে, তারপর এখন আমরা নেক্সটে চলে যাব। 3 নম্বরে দেখো কি বলেছে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও এই রিডিংটি পড়ে। ঠিক আছে, তো আমরা আগে 3 নম্বরের উত্তরটি করি। মমতাজ মিয়া কোন ঋতুতে সাইলেজ প্রস্তুত করে রাখলেন? তবে কি হবে? ক বর্ষাকাল। আবার দেখো 2 নম্বরে 4 নম্বরে বলেছে সাইলেজ প্রস্তুতের ফলে মমতাজ মিয়ার খামারে কি হবে? ক নাম্বার প্রথমটা এবং দ্বিতীয়টা। সারা বছর সুষম খাদ্য সরবরাহ হবে, কাঁচা ঘাসের অপচয় রোধ হবে। এখন আমরা নেক্সটে যাব। গ নাম্বারে হবে হচ্ছে হেমন্তকাল। ঠিক আছে, এবং ঘ নাম্বারে হবে দেখো 3টি। সারা বছর সুষম খাদ্য সরবরাহ হবে, কাঁচা ঘাসের অপচয় রোধ হবে, খামারে খরচ কমবে। তো এখানে 3টি হবে। 5 নম্বরে হবে হচ্ছে উত্তর ফসলের পোকামাকড় দমনের জন্য ব্যবহৃত কৃষি উৎপাদন কোনটি? এই যে গ নাম্বার ন্যাপকাস স্প্রেয়ার। ঠিক আছে, এর সমাধান 5 নম্বরের। এখন আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে। দেখো সৃজনশীল প্রশ্ন এখানে কি বলেছে। সৃজনশীল প্রশ্ন হচ্ছে তোমরা ক আর খ মুখস্থ লিখবা, আর গ আর ঘ হচ্ছে এডিটিং এর মধ্য থেকে তোমাদের লিখতে হবে। তো দেখো কতে বলেছে কৃষি প্রযুক্তি কাকে বলে, খতে বলেছে আধুনিক প্রযুক্তি কৃষি ক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে, ব্যাখ্যা করো। এবং গ নম্বরে বলেছে কাশিমপুর গ্রামে কৃষকদের বেশি ফলন লাভের কারণ ব্যাখ্যা করো। ঘ নম্বরে বলেছে হরিপুর গ্রামের কৃষকদের জন্য রাসেল সাহেবের উদ্যোগটি মূল্যায়ন করো। কারণ এই গ আর ঘ এই রিডিং এর মধ্য থেকে সৃজনশীল মানেই হচ্ছে গ আর ঘ রিডিং এর মধ্য থেকে মেন যে পয়েন্টগুলো তোমরা বুঝতে পারবে সেগুলো লিখতে হবে। তো চলো আমরা প্রত্যেকটি উত্তরই তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রশ্ন উত্তর এখান থেকে কৃষি প্রযুক্তি হলো কৃষিকাজে ব্যবহৃত আধুনিক সরঞ্জাম, কৌশল এবং পদ্ধতি সমষ্টি যা ফসলের উৎপাদন বৃদ্ধি, সময় ও শ্রম সাশ্রয় এবং কৃষিক্ষেত্রে দক্ষতা বাড়াতে সহায়তা করে। এর মধ্যে উন্নত বীজ, সার, কীটনাশক, আধুনিক সেচ ব্যবস্থা, যান্ত্রিকরণ যেমন ট্রাক্টর, হারভেস্টার এবং তথ্য প্রযুক্তি ব্যবহার অন্তর্ভুক্ত। এখন খ নাম্বারের উত্তর দেখো। দেখো খ নাম্বারে কি বলেছে। খ নাম্বারে হচ্ছে প্রশ্ন আর উত্তর হচ্ছে এখান থেকে আধুনিক কৃষি ও কৃষি প্রযুক্তি কৃষিক্ষেত্রে সময়ের অপচয় রোধ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ সনাতন পদ্ধতিতে লাঙ্গল দিয়ে জমি চাষ করতে অনেক সময় লাগে, কিন্তু আধুনিক ট্রাক্টর ব্যবহারের মাধ্যমে অল্প সময়ে বিশাল জমি চাষ করা সম্ভব হয়। এইভাবে বীজ বপন, সার প্রয়োগ, কীটনাশক ছিটানো এবং ফসল কাটার মতো কাজগুলো যন্ত্রের সাহায্যে দ্রুত ও দক্ষতার সাথে সম্পূর্ণ করা যায়, যা শ্রমিকের প্রয়োজনীয়তা ও সময় উভয়ই কমায়। এতে কৃষকদের হাতে অন্যান্য কাজের জন্য পর্যাপ্ত সময় থাকে না এবং উৎপাদিত প্রক্রিয়া দ্রুত হয়। তখন আমরা পরবর্তী প্রশ্ন দেখব। তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্ন আর উত্তর এখান থেকে কাশিমপুর গ্রামের কৃষকদের বেশি ফলন লাভের প্রধান কারণ হলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার। তারা যন্ত্র নির্ভর কৃষিকাজে কাজ করে, যার ফলে উন্নত চাষাবাদ, আধুনিক যন্ত্রপাতির সাহায্যে জমি ভালোভাবে চাষ করা যায়, যা ফসলের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।
তারপর হচ্ছে দক্ষ সেচ ব্যবস্থা, আধুনিক সেচ পদ্ধতি ব্যবহার করে ফসলের সঠিক পরিমাণে পানি সরবরাহ নিশ্চিত করা হয়, যা ফলন পদ্ধতিতে সহায়ক। তোমরা চাইলে ছোট করে এর মধ্যে থেকে লিখতে পারো, এতগুলো পয়েন্ট না দিলেও হবে। তারপরে আছে উন্নত বীজ ও সার ব্যবহার, আধুনিক কৃষি প্রযুক্তি এর অংশ হিসেবে উন্নত জাতের বীজ এবং সঠিক পরিমাণে সার ব্যবহার করা উন্নত, যার ফলে গুণগত মান ও পরিমাণ বাড়ায়। তারপরে আছে রোগবালাই নিয়ন্ত্রণ, লাস্ট পয়েন্ট। আধুনিক কীটনাশক পদ্ধতি ব্যবহার করে ফসলের রোগবালাই দ্রুত ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়, যা ফসলের ক্ষতি কমায়। এখন ঘ নম্বর উত্তর দেখব। দেখো, এই হচ্ছে ঘ নম্বর প্রশ্ন উত্তর। এখান থেকে হরিপুর গ্রামে কৃষকদের জন্য কৃষি কর্মকর্তারা সেল সাহেবের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় এবং ইতিবাচক। এর মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি। উঠোন বৈঠকের মাধ্যমে তিনি হরিপুরের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দান করেন, যা তাদের কৃষিকাজ সম্পর্কে ধারণা উন্নত করে। তারপরে ব্যবহারিক শিক্ষা। কাশিমপুর গ্রামের কৃষকদের কার্যক্রম সরেজমিনে দেখানোর মাধ্যমে তিনি হরিপুরের কৃষকের আধুনিক প্রযুক্তি বাস্তব প্রয়োগ সম্পর্কে ধারণা দেন, যা তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। উন্নয়নের সুযোগ সৃষ্টি। এই উদ্যোগ হরিপুর গ্রামের কৃষকদেরকে আধুনিক প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করবে, যা তাদের ফসলের উৎপাদন বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। এটি একটি টেকসই কৃষি ব্যবস্থার দিকে পরিচালিত করবে এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। তো এই পর্যন্তই। তো দেখো, আমাদের কিন্তু 4টি কমপ্লিট। সৃজনশীল 1। এখন আমরা চলে যাব সৃজনশীল প্রশ্ন 2-এ। দেখো, সৃজনশীল প্রশ্ন 2-এ প্রশ্নে কি বলেছে, ভালো বীজের রং কেমন হবে, বিভিন্ন বাস্তব মিশ্রণ উন্নত জাতের বীজকে দ্বিগুণ করে দেয়, ব্যাখ্যা করো। এবং গ নম্বরে বলেছে রফিক সাহেব কর্তৃক বাছাইকৃত বীজের শতকরা হার বের করো, অধিক ফসল উৎপাদনে রফিক সাহেবের কাজটি মূল্যায়ন করো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। দেখো, এই হচ্ছে প্রশ্ন আর উত্তরে যে ভালো বীজের রং সাধারণত উজ্জ্বল এবং নির্দিষ্ট প্রজাতির বীজের জন্য স্বাভাবিক ও সুষম, যেমন গমের ভালো বীজ সোনালী বা হালকা বাদামি রঙের হয়ে থাকে। বীজের রং দেখে বীজের বীজতলা ও পরিপক্কতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন আমরা খ নম্বর প্রশ্ন দেখব। তো এই হচ্ছে খ নম্বর প্রশ্ন আর উত্তরে যেখান থেকে বিভিন্ন বস্তুর মিশ্রণ উন্নত জাতের বীজের গুণগত মান নষ্ট করে দেয়। এর কারণ হলো বিশুদ্ধতার হ্রাস। অন্য জাতের বীজ, আগাছার বীজ বা জড় পদার্থ মিশ্রিত থাকলে বীজের বিশুদ্ধতা কমে যায়, ফলে কাঙ্ক্ষিত ফসলের ফলন কমে যায়। তারপর আছে কি, দেখো, রোগ ও পোকার আক্রমণ। ভাঙা বা পোকা খাওয়া বীজ এবং আগাছার বীজ রোগ ও পোকার উৎস হতে পারে, যা সুস্থ বীজকেও আক্রমণ করে। অঙ্কুরোদ্গম ক্ষমতার হ্রাস। অপুষ্ট বীজ বা জড় পদার্থ মিশ্রিত থাকলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যায়, ফলে চারা গজানোর হার কমে যায়। গ নম্বর প্রশ্ন উত্তর এখান থেকে মোট বীজের পরিমাণ 100 গ্রাম, মোট অবাঞ্ছিত বস্তুর পরিমাণ অন্য জাতের বীজ 5 গ্রাম, ভাঙা ও পোকা খাওয়া বীজ 6 গ্রাম, অপুষ্ট বীজ 3 গ্রাম, আগাছা বীজ 1 গ্রাম, জড় পদার্থ 1 গ্রাম। তারপরে এখানে আরও আছে মোট অবাঞ্ছিত বস্তুর পরিমাণ 5+6+3+1+1 সমান 16 গ্রাম। ভালো বীজের পরিমাণ মোট অবাঞ্ছিত বস্তুর পরিমাণ ভালো বীজের পরিমাণ 100 - 16 সমান 84 গ্রাম। তারপরে আছে বাছাইকৃত বীজের শতকরা হার সমান ভালো বীজের পরিমাণ বাই মোট বীজের পরিমাণ গুণ 100%। বাছাইকৃত বীজের শতকরা হার 80/100 গুণ 100% সমান 84%। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখব।
তো এই ছিল প্রশ্ন আর উত্তর। এখান থেকে অধিক ফসল উৎপাদনে রফিক সাহেবের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয়। এর মাধ্যমে তিনি বীজের বিশুদ্ধতা নিশ্চিত করেছেন। অবাঞ্ছিত উৎপাদন যেমন অন্য জাতের বীজ, আগাছা বীজ এবং জড় পদার্থ অপসারণ করে তিনি বীজের বিশুদ্ধতা রক্ষা করেছেন, যা কাঙ্ক্ষিত ফসলের ফলন বাড়াতে সাহায্য করে। নিচে দেখা আরও আছে, রোগ ও পোকামাকড় আক্রমণ হ্রাস করেছেন। ভাঙা ও পোকা খাওয়া বীজ বাদ দিয়ে তিনি রোগ ও পোকার বিস্তার রোধে সহায়তা করেছেন, যা ফসলের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করবে। অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি করেছে। অপুষ্টি বীজ অপসারণের মাধ্যমে তিনি বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি করেছেন, ফলে জমিতে চারা গজানোর হার বাড়বে। উন্নত ফসলের সম্ভাবনা বাড়িয়েছেন। ভালো মানের বীজ ব্যবহারের মাধ্যমে তিনি অধিক উন্নত মানের ফসল উৎপাদনের বাস্তবতা সৃষ্টি করেছেন, যা কৃষকের আর্থিক লাভ বৃদ্ধি করবে। তো এই ছিল ঘ নম্বরের সমাধান। তো এই দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।